আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 2.1 নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তোমাদের এই অধ্যায়ের এমসিকিউ এর 2 নম্বর ক্লাস করব এবং এই এমসিকিউ 2 নম্বর ক্লাসে আমরা টোটাল 6টি খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করব। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম অঙ্কে বলছে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি স্কোয়ার সত্যটি সমানুপাতে কোন শর্তে সঠিক। এই যে নিচে চারটে সত্য দিয়েছে, এই চারটে সত্যের মধ্যে কোন সত্যের ক্ষেত্রে এই সমীকরণটি সঠিক আছে। এটা বুঝতে গেলে আমাদের আগে বুঝতে হবে সমানুপাত কাকে বলে। আমরা কিন্তু অলরেডি এটা জানি, তাই না? তাহলে আমরা যদি একটু সমানুপাতটা বিশ্লেষণ করি খুব সংক্ষেপে, সমানুপাতকে দুইটা অনুপাতে মান যখন সমান হবে, তার মানে ধরো 3:6, 12:24, এটা একটা সমানুপাত। কিভাবে হলো দেখো, 3:6 মানে 3/6, 3/6 করলে কত হবে? হাফ। আবার 12:24 তার মানে 12/24, এর মানও কত হবে? হাফ। তার মানে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, সমানুপাত মানে কি দুইটা অনুপাতের মান সমান, তাহলে সমান দিতে হবে যে 3/6 সমান সমান 12/24। একই কথা, কারণ কি যদি কাটাকাটি করি 3 অক্ষে 3, 3 × 6, 12 অক্ষে 12, 12 × 24, দেখো 1/2, তাই না? 1/2 বা সমান সমান 1/2, দুই পাশে 1/2 মানে হাফ আছে। তাহলে এই দুইটা সমীকরণ, অনুপাত সমানুপাত। সমানুপাতকে আমরা জানি মাঝখানে এই চিহ্ন দিয়ে প্রকাশ করে। এখন যদি আমরা সমানুপাতকে গুণ করি, দেখো এটা ছিল কি প্রথম রাশি, এই 3 ছিল কি, এটা হচ্ছে প্রথম, আর এই 2 ছিল কি দ্বিতীয়, এই 12 ছিল কি তৃতীয়, আর এ ছিল কি চতুর্থ। তাই পাচ্ছি আমরা যে এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি, এটা চতুর্থ রাশি। ওকে, আমরা যদি আবার গুণ করি, দেখো 3 এর সাথে গুণ হবে কি, কোনাকুনি গুণ হবে, চতুর্থ রাশি। আমাদের প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি, তাহলে 3 × 24 সমান সমান, এখানে দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশি গুণ হবে। দ্বিতীয় রাশি কি 6 গুণ তৃতীয় রাশি কি 12। এবার দেখি আমরা সমান আছে কিনা আসলে। তাহলে দেখো কত হচ্ছে, 3 × 4 = 12, 2 হাতে 1, 3 × 6 আর 7, 3 × 24 72, 6 12 72 সমান হয়েছে। কিন্তু এখানে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি বলছে দেখো, যে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি স্কোয়ার। তাহলে আমরা তো এখানে সমান করতে গেলে দ্বিতীয় আর তৃতীয় রাশি গুণ করেছি, দুইটা রাশির মান তো ভিন্ন ছিল, এখানে 6 আর এখানে 12। দ্বিতীয় রাশি স্কোয়ার যদি আমরা করি, এখানে দেখো তো যে প্রথম রাশি কি আছে 3 আর চতুর্থ রাশি 24, 3 আর 24 গুণফল কত আসতেছে 72। এটা ঠিক আছে যে প্রথম রাশি আর দ্বিতীয় চতুর্থ রাশির গুণফল 3 24 সমান সমান 72। ওকে, বলছে দ্বিতীয় রাশি স্কোয়ার, তাহলে দ্বিতীয় রাশি 6, 6 এর স্কোয়ার কত হয় দেখো তো 36। এটা সমান হচ্ছে না, এটা সমান কি হচ্ছে 72 আর 36 তো সমান হয় না। তাহলে এই দ্বিতীয় রাশিটা এমন একটা রাশি হবে যেটা দ্বিতীয় এবং তৃতীয় দুইটাতেই একই রাশি হবে, এবং দুইটাতেই মান থাকবে কি সমান। আশা করি বুঝতে পেরেছো, আর যারা বোঝনি তাদের জন্য আমি আরেকটু বিশ্লেষণ করি। ধরো আমি যদি অনুপাতটা এইভাবে লিখতাম 3:6:6:12, এটাও সমানুপাত, দুই পাশের মান কি সমান আছে। তাহলে দেখো তো এটা প্রথম রাশি, এটা দ্বিতীয়, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, তাই দাঁড়াচ্ছে। তাহলে গুণ হচ্ছে কি দেখো 3/6 সমান সমান 6/12, তাহলে এটা দ্বিতীয় এটা তৃতীয়, এটা প্রথম এটা চতুর্থ, তাহলে 3 এর সাথে 12 গুণ, যেমন 3 × 12 = 36, আমি সংক্ষেপে করে দিলাম। আর 6 এর সাথে 6 গুণ, তাহলে 6 6 36। দেখো 3 এর সাথে 12 গুণ আর 6 এর সাথে 6 গুণ হলো 36, 36 মানে কি দেখো তো 6 × 6 ছিল এরা, মানে এটাকে লেখা যায় কি 6 স্কোয়ার, তাই তো লেখা যাচ্ছে। এখন দেখো এই 6 আর এই 6 দুইটাই সমান না, তাহলে এটা দ্বিতীয় রাশি এটা তৃতীয় রাশি, তাহলে দুইটা রাশির মানই যেহেতু সমান, তাহলে দুইটা রাশিকে আমরা একসাথে বলতে পারি দ্বিতীয় রাশি, অথবা দুইটা রাশিকে বলা যায় একসাথে মধ্য রাশি। কি বলছি, যে দুইটা রাশি যেহেতু মান সমান দ্বিতীয় আর তৃতীয়, তাহলে এদেরকে বলা যায় দ্বিতীয় রাশি, একই নামে নামকরণ করা যায়, অথবা দুইটাকে মিলে বলা যায় মধ্য রাশি। তাহলে কিন্তু এটা কি সমান হচ্ছে, প্রথম রাশির সাথে চতুর্থ রাশির গুণফল যা হবে এই দ্বিতীয় রাশির বর্গ করলেও মান তাই হবে।
তাহলে দেখো তো কোন শর্তে সমান হচ্ছে, দ্বিতীয় তৃতীয় রাশি মান যদি সমান হয় তখন কিন্তু এটা সঠিক হচ্ছে। তাহলে কিন্তু আমরা পেয়ে গেছি আমাদের শর্তটা কাঙ্ক্ষিত, যে গ, যে দ্বিতীয় তৃতীয় রাশি সমান হলে। এখান থেকে আরেকটা জিনিস আমরা বলি দিই, সেটা হচ্ছে এই যে দ্বিতীয় আর তৃতীয় রাশি সমান হচ্ছে কখন হবে, এটা ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে। তার মানে এর দ্বিতীয় রাশি যেখানে শেষ, এর প্রথম রাশি এই অনুপাতের দ্বিতীয় রাশি এটা, অথবা এই অনুপাতের উত্তর রাশি এটা, আর এই অনুপাতের এটা পূর্ব রাশি। একটা অনুপাতের উত্তর রাশি যা হবে, আর একটা অনুপাতের পূর্ব রাশিও যদি সেটাই হয়, এবং অনুপাত দ্বয়ের মান যদি সমান হয়, তখন সেটাকে বলা হয় ক্রমিক সমানুপাত। তাহলে এই সত্যটি শুধুমাত্র ক্রমিক সমানুপাতের ক্ষেত্রেই সঠিক হবে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এরপরে আমরা 2 নম্বরটি দেখি। দেখো, এইটা আরো ক্লিয়ার করার জন্য আমি 2 নম্বর অঙ্কটি রাখছি। ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি 16 ও 25 সমানুপাত কোনটি? বলে দিচ্ছে কি, ক্রমিক সমানুপাতে প্রান্তীয় রাশি, প্রান্তীয় মানে কি, শেষ দুই প্রান্তের রাশি, প্রথম আর শেষ। ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে আমরা দেখলাম প্রথম আর চতুর্থ রাশি, প্রথমে আছে একটা, শেষে আছে একটা। প্রথম আর চতুর্থ রাশি এরাই তো হচ্ছে কি প্রান্তীয় রাশি। প্রান্তীয় রাশি আমরা পেয়ে গেছি, আমাদের বের করতে হবে কি মধ্য রাশি। তাইলেই না আমরা পাবো যে সমানুপাতটা কি হবে, মধ্য রাশি অথবা দ্বিতীয় রাশি, যেটাই বলো না পাবো। তাহলে ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে আমরা সূত্র জানি। সূত্র কি, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি স্কোয়ার। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি তার স্কোয়ার। এখন প্রথম রাশি আমাদের কত দেওয়া আছে দেখো তো, ক্রমিক সমানুপাতের প্রান্ত রাশি, প্রথম রাশি 16 আর চতুর্থ রাশি 25। তাহলে গুণ করতে পারি 16 গুণ 25। এই যে দ্বিতীয় রাশি, এটাতে বের করতে হবে, তাহলে মান তো আমরা জানি না, তাহলে দ্বিতীয় রাশি রেখে রাখলাম। ওকে, দেখো 16 সাথে 25 গুণ করলে কত হয় বলো তো, 400 সমান সমান দ্বিতীয় রাশি। দেখো তো দ্বিতীয় রাশির উপরে স্কোয়ার আছে না, এই স্কোয়ারটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, বর্গমূল হয়ে যাবে। 400 বর্গমূল করলে কত হয়, 20। তাহলে অতএব 20 সমান সমান দ্বিতীয় রাশি। ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশির মান কি হবে, সমান হবে। তাহলে দেখো এই সমানুপাতটা কি পাচ্ছি, তাহলে আমরা এই সমানুপাতটা, প্রথম রাশি পাচ্ছি 16 টু দ্বিতীয় রাশি 20, যেহেতু সমানুপাত। আবার দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশি মান সমান, তাহলে তৃতীয় রাশিও পাচ্ছি কত, 20, আর চতুর্থ রাশি প্রান্তীয় রাশি দিয়ে দিচ্ছে চতুর্থ রাশি 25। তাহলে এইটাই কিন্তু আমাদের সেই সমানুপাত। তাহলে কোনটা, 16:20, 20:25, এই যে গয় হচ্ছে অ্যান্সার। আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। এখন এই কোশ্চেনটা আরো সহজভাবে অ্যান্সার করা যেত কিভাবে, দেখো ক হবে না এটা 100% শিওর, কারণ সমানুপাতের ক্ষেত্রে দুইটা অনুপাত থাকবে পরপর, তাই না, একটা অনুপাত একটা অনুপাত, মাঝখানে এই যে সমানুপাত চিহ্ন লাগবে। কতে কিন্তু সেগুলা নাই, তাহলে ক আগেই হবে না। ওকে, খ হবে না কেন, দেখো খ ঠিক আছে, প্রান্তীয় রাশি প্রথম আর চতুর্থ রাশি দুইটা ঠিক আছে, কিন্তু আমরা জানি যে ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে মাঝখানে দুইটা রাশি কি হয়, সমান হয়। আমি যদি ক্যালকুলেট নাও করতাম, মাঝখানে দুইটা রাশি কি হবে, সমান হবে, এটা আমরা জানতাম। তাহলে মাঝখানে দুইটা রাশি কিন্তু দুই রকম হয়েছে, তাহলে এটাও নেওয়া যাচ্ছে না। ধরো আমি ক্যালকুলেশন করিনি, কিন্তু এটা জানি যে মাঝখানে দুইটা রাশি সমান হয় ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে, তাহলে মাঝখানে দুইটা রাশি সমান নেই, কাটা হবে না। ওকে, তাহলে এটা আসেনি। ঘতে আসলাম, যে ঘ কেন হলো না, বলছে প্রান্তীয় রাশি দুইটি দিয়ে আছে 16 আর 25, তাহলে প্রথমটা শেষটা দেওয়া আছে 16 আর 25, কিন্তু এর প্রথমটা কত দিয়েছে, 9, তাহলে এটাও হবে না। তাহলে দেখো এটাই হচ্ছে যে দুই প্রান্তের দুইটা রাশির মানও ঠিক আছে 16 আর 25, মাঝখানে দুটাও মান ঠিক আছে একই। তাহলে এটা ক্যালকুলেশন ছাড়াও কিন্তু আমি অ্যান্সার দেখেও বলে দিতে পারতাম। ওকে, এবার আমরা 3 নম্বর অঙ্কটি দেখি। 3 নম্বর অঙ্কে আমাদের বলছে 4:3, 7:12, 9:5 এর মিশ্র অনুপাত কোনটি? মিশ্র অনুপাত কাকে বলে, দুই বা ততোধিক অনুপাতের প্রত্যেকটার পূর্ব রাশিকে গুণ করতে হবে এবং প্রত্যেকটার উত্তর রাশিকে গুণ করতে হবে, করে পূর্ব রাশির গুণফল দ্বয় ইস্টু উত্তর রাশির গুণফল দ্বয়। তার মানে পূর্ব রাশিগুলো গুণ করে যে মানটা পাবো সেটা ইস্টু উত্তর রাশিগুলো গুণ করে যে মান পাবো সেটা, এই অনুপাত থেকে বলা হয় মিশ্র অনুপাত। আশা করি বুঝতে পেরেছো।
তাহলে আমরা এখানে মিশ্র অনুপাতটা বের করি। আমাদের দেখো দেওয়া আছে কি কি, 4:3, 7:12 আর 9:5, এই তিনটে অনুপাত দিয়েছে। মিশ্র অনুপাত করতে গেলে আমার কি হবে, কি করতে হবে, প্রত্যেকটার পূর্ব রাশি গুণ করতে হবে। তাহলে পূর্ব রাশি এটা 4, এটা 7 আর এটার 9। এই পূর্ব রাশির গুণফল ইস্টু উত্তর রাশির গুণফল। এবার উত্তর রাশি কি আছে, 3 গুণ এর কত 12 গুণ এর 5। ওকে, এখান থেকেও কাটাকাটি করা যায়। কিভাবে কাটাকাটি করা যায়, ইস্টু মানে কি, ভাগ। তাহলে ভাগ যদি হয় তাহলে এখান থেকে আসতেছে হচ্ছে দেখো 4 গুণ 7 গুণ 9 ভাগ 3 গুণ 12 গুণ 5। এই 4 দিয়ে 12 কে কাটলে 3 এ 4 12, এই 3 দিয়ে 9 কে কাটলে 3 3 9, 3 3 কেটে গেল, থাকতেছে কত দেখো 7/5, তার মানে 7:5। তাহলে অ্যান্সার আমাদের 7:5 কোথায় আছে, ক তে আছে। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম অ্যান্সার ক, 7:5। আশা করি তোমরা সকলে এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ওকে, এরপরে আমরা 4 নম্বর অঙ্কটি দেখি। এই 4 নম্বর অঙ্কের মতো সেম এই ধরনের অঙ্ক কিন্তু আমরা রিটেনে করছি, তাই না? তোমাদের মূলবে যে অঙ্ক দেওয়া আছে দেখবা এই ধরনের অঙ্ক আছে। তাহলে এখন আমরা এটা করবো কি এমসিকিউ তে। তাহলে রিটেনে যেভাবে করছি এমসিকিউ তে ওইভাবে ডিটেলস করা সম্ভব না, আমরা খুব সংক্ষেপে করে ফেলবো, কিন্তু থিমটা কিন্তু একই থাকবে। মানে ওইটা যেই থিমে করছি এটাও সেম থিমেই করতে হবে। আমাদের বলছে কি দেখো, সুলাইমান ও সালমানের আয়ের অনুপাত 5:7, সালমান ও ইউসুফের আয়ের অনুপাত 4:5। সুলাইমানের আয় 120 টাকা হলে ইউসুফের আয় কত? দেখো তো ডিরেক্টলি সুলাইমানের সাথে ইউসুফের কিন্তু কোনো সম্পর্ক নাই। সুলাইমানের সাথে সম্পর্ক আছে সালমানের, আর সালমানের সাথে সম্পর্ক আছে ইউসুফের। তাহলে আমার আয় দেওয়া আছে কার, সুলাইমানের, সুলাইমানের আয় দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা সালমানের আয়টা বের করে ফেলতে পারতেছি, যেহেতু একজনের দেওয়া আছে আরেকজনের দেওয়া নেই। তাহলে একজনের যখন দেওয়া আছে সেটা দিয়ে আমরা আরেকজনেরটা বের করতে পারতেছি। সালমানের আয় যদি বের করে ফেলতে পারি, সালমান আর ইউসুফের আয় অনুপাত দেওয়া আছে, তাহলে এখানে সালমানের আয়টা বসালেই ইউসুফের আয়টা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি দেখো, সুলাইমান ইস্টু সালমান সমান 5:7। সুলাইমান ইস্টু, আমরা একটু ডিটেলস করি, পাশে একটু বড় করে, বড় করে মানে লেখাটা বড় করে। সুলাইমান ইস্টু সালমান কত আছে, 5:7। এই ইস্টু মানে কি, অনুপাত মানে ভাগ। তাহলে আমরা লিখতে পারি বা সুলাইমান ভাগ সালমান সমান সমান 5/7। এখন দেখো মান টাকা টাকা দেওয়া আছে আয়, সোলাইমানের আয়, তার মানে সোলাইমানের আয়টা দেওয়া আছে। তাহলে সোলাইমানের জায়গায় আমি লিখে দেবো কত, নিচে তো সালমান আছে, সোলাইমানের আয় 120। এবার কোনাকুনি গুণ করতে হবে, তাই না? তাহলে দেখো সালমানের সাথে গুণ হবে 5, আর এই পাশে যাবে 120 গুণ 7। এই 5 ওই পাশে নিয়ে যাও, তাহলে কি হবে দেখো তো, সালমানের সাথে সে গুণ আকারে ছিল, এই পাশে সে ভাগ হয়ে গেল। 5 দিয়ে 5 দুগুণি 10, থাকে 2, 0, 4 5 20। 24-এর সাথে 7 গুণ করে দাও, 4 7 28-এর 8, হাতে থাকে 2, 7 দুগুণ 14 আর 2 16, 168 টাকা কার আয় পেলাম, সালমানের আয় পেলাম। সালমানের আয় পেয়ে গেলাম, এখন সালমান ইস্টু ইউসুফ, এখান থেকে আমরা ইউসুফের আয়টা বের করব। তাহলে ডাইরেক্ট লিখে দিলাম যে সালমান ভাগ ইউসুফ সমান সমান কত, 4/5। সালমানের আয়টা আমরা পেয়েছি কত, 168। তাহলে কোনাকুনি গুণ করো, তাহলে ইউসুফ গুণ 4 সমান সমান 168 গুণ 5। এই 4 গুণ আকার আছে ইউসুফের সাথে, আমি যদি ভাগ করে দিয়ে পাশে নিয়ে আসে, এবার 4 দিয়ে কাটো, 4 4 16, 4 দুগুণি 8। 42-এর সাথে 5 গুণ করলে 5 দুগুণি 10-এর 0, হাতে 1, 4 5 20 আর 1 21। তাহলে ইউসুফের আয় আমরা পেয়ে গেলাম কত, 210 টাকা। ইউসুফের আয় 210 কোথায়, ঘতে আছে। এটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। ওকে, এবার পিতা ও পুত্রের পরের অঙ্ক দিয়ে আছে, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 11:4।
পিতার বয়স 44 হলে পুত্রের বয়স কত? খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক এটা, এবং খুব সহজে আমরা এটা করে ফেলবো এবং খুব সহজে ইনশাল্লাহ তোমরা বুঝে যাবে। দেখো বলে দিচ্ছে পিতা ও পুত্রের বয়স অনুপাত 11:4। আমরা যদি এটা লিখি, পিতা ইস্টু পুত্র 11:4। আর কি দেওয়া আছে? পিতার বয়স কত দেওয়া আছে? 44 বছর, এটা দেওয়া আছে। বলছে পুত্রের বয়স কত। তাহলে খুব সহজে কিভাবে চিন্তা করতে পারি, দেখো পিতার বয়স 44 বছর, পিতা কত ছিল দেখো তো, 11 অনুপাত, তাই না? এই 11 অনুপাত সমান সমান কত বছর? 44 বছর। আর পুত্র কত অনুপাত? 4 অনুপাত। তাহলে 11 অনুপাত সমান যদি 44 বছর হয়, তাহলে 4 অনুপাত সমান কত? কি বলছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা দেখো এইভাবে লিখতে পারি যে 11 অনুপাত সমান সমান 44। তাহলে 1 অনুপাত সমান সমান কি? 44/4, সরি 44/11। ঐকিক নিয়মে চলে গেলাম। পুত্র পাচ্ছে 4 অনুপাত, 4 অনুপাত সমান সমান 44 গুণ 4/11। 11 দিয়ে 44 কে কাটো, 4 11 44, 4-এর সাথে 4 গুণ করলে 16। তাহলে পুত্রের বয়স কত পাচ্ছি আমরা? 16 বছর। আশা করি বুঝতে পেরেছো। এখন তোমাদের অনেকের মনে ইতিমধ্যে প্রশ্ন জেগে গেছে, আচ্ছা অনুপাত থেকে আমরা যখন মান বের করি তখন আমরা কি করি? দুইটা অনুপাত যোগ করে ফেলি, করে আবার টোটাল যত দেওয়া ছিল যে এতর মধ্যে এত সে। কিন্তু কথা হচ্ছে যেখানে বয়সটা শুধু পিতার দেওয়া আছে, যদি দেওয়া থাকতো পিতা ও পুত্রের বয়সের সমষ্টি এত বছর, তখন তো আর এইভাবে করতে পারতাম না। তখন আমাদের করতে হতো কি, যদি সমষ্টি দেওয়া আছে তখন এই দুটো অনুপাত যোগ করতে হতো। ধরো সে দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাতের সমষ্টি 60 বছর, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 11:4। পিতার বয়স কত অথবা পুত্রের বয়স কত? তখন আমরা করতাম কি, যেহেতু সমষ্টি দেওয়া আছে ধরো 60 বছর আর অনুপাত দেওয়া আছে 11:4, অনুপাতের যোগফল কত? 15। এই 15 অনুপাতের মধ্যে সে পেত 11। তাহলে 60-এর 11/15 হচ্ছে পিতা, আর 60-এর 4/15 হচ্ছে পুত্র। যেহেতু এখানে দুইজনের বয়সের সমষ্টি দেওয়া নেই, শুধু পিতার বয়সটা দেওয়া আছে, তাহলে শুধু পিতার বয়সের অনুপাতটা কি? 11। 11 মানেই তো 44। এই যে 11 অনুপাত মানেই তো 44 পিতার বয়স, তাই না? তাহলে 11 অনুপাত মানে 44 হলে 1 অনুপাত কত? তাহলে 44-কে 11 দিয়ে ভাগ করো, 1 অনুপাত কি? 4। তাহলে পুত্র কত অনুপাত? 4 অনুপাত। 1 অনুপাত যদি 4 হয় তাহলে 4 অনুপাত 4-4 16। এইটাই সেই 16। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এবার দেখো এই সেম এই 5-এর মতোই একটা 6 নম্বর অঙ্কটি সেম একই রকম প্যাটার্নে রাখছি যেন তোমরা আরো ক্লিয়ার করো। একটি দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 2:3। দ্রব্যটি ক্রয় মূল্য 300 টাকা হলে বিক্রয় মূল্য কত? সেম, এটা যে কনসেপ্টে করছি এটাও সেম কনসেপ্টে করতে হবে। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য অনুপাত 2:3, তাই না? তাহলে আমরা লিখতে পারি ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য 2:3। এখন বলছে কি, দ্রব্যটি ক্রয় মূল্য 300 টাকা হলে বিক্রয় মূল্য কত? দেখো এটাতে কিন্তু ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের সমষ্টি দেওয়া নেই, শুধু ক্রয় মূল্য দেওয়া আছে। যে ক্রয় মূল্য এই যে 2 অনুপাত, এই 2 অনুপাত মানেই কিন্তু 300 টাকা। যে 2 অনুপাত যদি 300 হয় তাহলে 1 অনুপাত কত? 300-কে 2 দিয়ে ভাগ করো, 150। তাহলে 1 অনুপাত যদি 150 হয় তাহলে 3 অনুপাত কত? 150-কে 3 দ্বারা গুণ করো, 450। তাহলে আমরা পেয়ে গেলাম কত? 450। যদি লেখো কিভাবে, তাহলে 2 অনুপাত সমান সমান 300। তাহলে 1 অনুপাত কত হবে? 300/2। আর 3 অনুপাত বিক্রয় মূল্য, তাই না? 300 গুণ 3/2। 2 দিয়ে 150-কে কাটলে 100, 2 দিয়ে 300-কে কাটলে 150। 150-এর 3 গুণ করলে 450। এটাই হচ্ছে আমাদের সেই অ্যান্সার। আশা করি এটাও খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকে পর্যন্তই। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা এমসিকিউ এর আরো একটা ক্লাস নিব। ওই ক্লাসে আমরা এমসিকিউ এর আরো যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো অধ্যায় থেকে আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।